খুব সিম্পল সাধারণ উদাহরণ যদি দেওয়া যায় যে আসলে বাণিজ্যের অভিমুখটা কি হচ্ছে, ধরুন আমাদের দেশ অপেক্ষাকৃত সস্তায় 7,70,00,000 মেট্রিক টন গম উৎপাদন করে, যা আমাদের দেশের মোট প্রয়োজনের তুলনায় কম নয়, বেশি। আমাদের দেশ আমেরিকা থেকে, অস্ট্রেলিয়া থেকে যে দামে আমরা উৎপাদন করি তার চাইতে বেশি দামে গম আমদানি করে, এবং আমরা যারা এখানে বসে আছি ওম প্রকাশ দা সহ আমরা সকলেই বোধহয় এটা জানি যে এই যে আমদানি আমরা করি সেই আমদানির 51% আমাদের হয়ে করে দেয় হচ্ছে ওয়ালমার্ট কোম্পানি। 3 মিনিট আশা করি হয়ে গেছে। না, এখানে আমার আপনার আরো বাড়তি 3 মিনিট দিচ্ছি, তার কারণ আমার ছোট্ট আচ্ছা আপনার প্রশ্ন বলুন, তারপরে আমার একটা ছিল। সেটা হচ্ছে মানে আমি বাজারে আলু কিনলুম, তা দেখছি যে সাধারণ যে আলু তার মধ্যে 3টে পচা বেরোলো। এখন কথা হচ্ছে যে আমি কিন্তু দাম দিয়েছি 6 কেজি আলুর দাম দিয়ে 3টে পচা। আপনি নেবেন না, তন্ময়দা তো নেবেন না, স্যারও নেবেন না, তন্ময়দাও নেবেন না। আচ্ছা, এইবার কিন্তু কৃষকের ওই আলুটার একটা উৎপাদন খরচ আছে, ওই আলুটার কৃষকের গ্রামের মানুষ না সেটা না পচে সেটা কৃষককে দিতে হয়। এক্স্যাক্টলি, কোল্ড স্টোরেজ চেনের একটা প্রয়োজনীয়তা রয়েছে এবং এটা করার দায়িত্ব গভর্নমেন্টের। মুশকিলটা হচ্ছে এখানে একটা কথা বলি, কিষাণ মান্ডির বক্তৃতা না করে এটা করতে হবে। আমি একটা কথা বলি স্যার, আপনার কথা আমি কখনো ছোটি স্যার। আচ্ছা, পশ্চিমবঙ্গে যে কোল্ড স্টোরেজগুলি রয়েছে সেগুলিতে জায়গা পেতে হলে আমাকে রাজনৈতিক সূত্র ধরে যেতে হবে। এর চেয়ে লজ্জার এবং দুঃখের কথা হতে পারে একদম। এইটা বাতিল হওয়া উচিত যদি এইটা ফ্যাক্ট হয় স্যার, যেটা তাহলে এই অবস্থার পরিবর্তন হওয়া উচিত। কিন্তু এই অবস্থার আপনাদের সময় হয়েছে, তাহলে হতে পারে আমাদের সময় সব ভালো হয়েছে, আমাদের সময় পশ্চিমবাংলা স্বর্গ হয়েছে, এবং তখন একটি রুরাল মার্কেটিং কমিটি বলে একটা জিনিস ছিল, সেটাকে ডিস্ট্রয় করে দিয়ে গেছে ওয়েস্ট বেঙ্গল। তাহলে ওই যে বেঙ্গালুরুতে দাঁড়িয়ে ওই সাহেব, কোট প্যান্ট পরা সাহেব বা কোট প্যান্ট পরা ভারতীয়, সে যে এরকম বেছে বেছে নিল আর ওই কটাকে ফেলে দিল, ওই একটা টিভিতে দেখায় না যে কোকো এরকম করার জন্য সে কাঁদছে এখন, যদি ফেলে দেয় সেটা না নেয়, ধরুন সেটা যদি খারাপ হয় সেটা সে কেন নেবে বলুন? এবং সেটা তো বিক্রি করা উচিত নয়। আমি বলছিও না তো। এবার আমি একটা কথা বলি, আমি স্যার আমার এই পয়েন্টটা মিসকনসেপশন বললেন। আমি বলেছি যে কৃষকের এই ফসলটা উৎপাদনেরও যে উৎপাদন খরচটা আছে, প্রশ্নটা কি, কৃষককে ভালো রাখতে হলে কৃষককে লাভ দিতে হবে, এই তো বাংলা কথা। এত জটিল তর্কের তো দরকার নেই। কৃষক মোট উৎপাদন করলো 100 কেজি। এইবার আমাদের দেশের যে উৎপাদন সিস্টেম, উৎপাদনের জন্য যা যা উপকরণ ব্যবহার হয়, দেশের রাষ্ট্রায়ত্ত 20খানা সার কারখানা আমরা বন্ধ করে দিয়েছি, বীজের যে সিস্টেম সেই সিস্টেম পাল্টে দিয়েছি, এসব যা যা করার করে ফেলেছি। এইবারে আমাকে বলা হচ্ছে তোমাকে এই সার ইউজ করতে হবে, আমায় বলা হচ্ছে তোমায় এই কীটনাশক ইউজ করতে হবে। এই সার এই কীটনাশক ইউজ করবার অটোমেটিক রেজাল্ট হচ্ছে ফসলের ভিতরে এই ডিফেক্টগুলো দেখা দেবে। আবার এই সার এই কীটনাশক ইউজ না করলে পরে হচ্ছে সেই ফসল আমি কিনবো না, তখন বাজারে আর দ্বিতীয় একটা রেগুলেটরি অথরিটির প্রয়োজনীয়তা রয়েছে। সেটা তো বারবার বলা হচ্ছে, রেগুলেটরি অথরিটি আনফেয়ার ট্রেড প্র্যাকটিসেস যাতে না হয়। অবশ্যই বিপক্ষে, অবশ্যই বিপক্ষে। যখন আপনাদের সরকার ছিল, এক সেকেন্ড, আপনাদের সরকার ছিল তখন বিদেশি পুঁজি এখানে আপনারা ইয়ে করেন? আমাদের সরকার তো নীতি নির্ধারক সরকার ছিল। না, এক মিনিট, হ্যাঁ আমাদের সরকার নীতি নির্ধারক সরকার ছিল না। যে নীতি ভারতবর্ষে, বলছেন যে এই ক্ষেত্রে আমি যে নীতি ভারতবর্ষে ছিল স্যার, আপনারা কম্পিউটারের বিরুদ্ধে স্যার, যে নীতি ভারতবর্ষে ছিল সেই নীতির মধ্যে দাঁড়িয়ে, সেই নীতির ফ্রেমের মধ্যে দাঁড়িয়ে একটি রাজ্য সরকার ওই নীতিকে কন্টেস্ট করে সরকার পরিচালনার সুযোগ নেই। আবার সংবিধান সেটাই জমায় দেয়নি। সিভিল নিউক্লিয়ার কর্পোরেশনের কনটেক্সটে বিজেপিকে আপনারা আপনাদের আপত্তিটা বুঝিয়ে দিয়েছিলেন, ওরা বিশাল ভুল করেছে। আবার আপনাকে তৃণমূল কংগ্রেস ফলো করছে, এখন আবার আপনাকে তৃণমূল কংগ্রেস ফলো করছে। আজকের ইস্যুতে আলোচনা হবে, ৭২ সালের ভোটে সিদ্ধান্তরা রিগিং করেছিল, এই আলোচনা হবে এখন। এই আলোচনা হতে পারে না, ৫টা আসতে হবে।
জ্যোতি বসু পোস্টাল লিকিং করে জিতেছিলেন 1946-এ। ভারতবর্ষের স্বাধীনতার আগে জ্যোতি বসু যে প্রথম নির্বাচন সেটাতে বলবেন কিছু। আমি একটা মিনিটের মনে বলছি। তন্ময়দা, আপনি একটা পরিষ্কার বলুন যে আপনি তো বললেন যে চাষিরা উৎপাদন করবে, পেস্ট কন্ট্রোল, হ্যান ত্যান অনেক কিছু বললেন। আগে বলুন তো, সত্যি সত্যি চাষিদের কি চাষ করার টাকা আছে? বা সত্যি কি আমরা ভারতবর্ষের সরকার থেকে, কেন্দ্রীয় এবং রাজ্য সরকার থেকে সেই ব্যবস্থা করতে পেরেছি যে ওরা চাষ করবে? আমি যত গরিব মানুষদের যাদেরকে চিনি তারা তো প্রত্যেকবার বলে যে তারা চাষ করার জন্য ধার করতে হয়। একদম ঠিক এবার একটা লোক, এই কথাটা মাঝের কথাটা তুমি একদম ঠিক বলছো। এই চাষিরা যাতে চাষ করবার টাকা পেতে পারে সেই জন্য 1969-এ ব্যাংক জাতীয়করণ করবার সময় ব্যাংক জাতীয়করণ যে কারণে করা হয়েছিল তার ভিতরে একটা বড় পয়েন্ট ছিল এইটা যে আমাদের দেশের এই কৃষক থেকে এদের জন্য মিনিমাম এই পর্যন্ত বাস্তবে কি হয়েছে, বাস্তবে কি হয়েছে? তাহলে এই পলিসিটা থেকে সরলো কে? না না তন্ময়দা, আমি বলছি এই পলিসিটাকে সরলো কে? আমার পার্থক্য আমার কথা হয়নি, আমার কথা সরে গেল তো পলিসি। ব্যাংকগুলো আমার কথা বাস্তবে তো তন্ময়দা না, সেটা হয়নি। এবার কোলাটারালের অভাবে ব্যাংকে ঋণ দেওয়ার নিয়ম হচ্ছে কোলাটারাল দরকার। কোলাটারালের অভাবে ব্যাংকগুলো তন্ময়দা, আমি যদি উল্টোটাই বলি, পাশাপাশি আমি যদি চাষি হই, আমি যদি দেখি এক তো আমি চাষ করার টাকাটা পাচ্ছি, দ্বিতীয়ত আমি এটাকে প্রিসেল করে দিচ্ছি যে আমি শিওর যে আমি যেটাই উৎপাদন করব বা উৎপাদিত করব সেটা বিক্রি হবে, তার জন্য আনসার্টেনিটি নেই। ডেফিনেটলি আমি শিওর না, আমি শিওর। পৃথিবীর দেশে অভিজ্ঞতাই শিওরিটির কথা বলছে না। কেউ দেখে শিখছে তাদের নিজেদের দেশে, আর আমরা বোধহয় ঠেকে শিখবো, বাকিদের দেখে শিখবো। কম্পিউটার আমাদের হয়েছিল, আমি চলে যাবো করি। সেটা হচ্ছে এই আম গাছের চাষ হচ্ছে, আমের চাষ। এইবার কিন্তু মুকুল যেই ধরলো, গাছের মুকুল যেই ধরলো, সঙ্গে সঙ্গে ওই ফোড়েরা চলে এলো এবং তারা টাকা অফার করলো। এইটা নিয়ে দেখেছি দরাদরি হলো, আমি নিজের চোখে দেখেছি। এবং এন্টার বাগানটাকে ও নিয়ে নিল, যা ফসল হবে ও নিয়ে নিল। এই প্রথা আমাদের দেশে চলে আসে। ফলে যে উৎপাদক সে কি চূড়ান্তভাবে মার খাচ্ছে, সে চূড়ান্তভাবে ব্যবস্থারই বদল দরকার। যে ধান চাষ করে তার পেটে সারা বছরের ভাত জোটে না, এটা হচ্ছে বাস্তব ঘটনা। এবং এখানেও একটা ফোড়ের ব্যাপার আছে। এই ফোড়ে আমি নিজের চোখে দেখেছি, ধান কিনলো চাষির কাছ থেকে, ধান কিনে সে অনেক কম দামে ধানটা কিনে নিয়ে চলে গেল। রাত্রিবেলায় বাড়িতে দেখি সেই সমস্ত ধান বিছিয়ে দিয়েছে উঠোনে, যে বালতি বালতি জল ঢালছে আর ধুলো ঢালছে, দিয়ে সেগুলোকে মাখাচ্ছে 6টা লোক, মাখিয়ে তার 1 কুইন্টালে ওজন হয়ে গেল 1 কুইন্টাল 10 কেজি, সেটা সে বিক্রি করছে। তখন এই যে আমাদের বাস্তব চিত্র, এটার কিন্তু পরিবর্তন হওয়া দরকার। এবং আমি এবার মার্জনা চাইবো যে আমাকে এবার যেতে দেন। স্যার, আপনি তো পৃথিবীর অনেক দেশ সম্পর্কে অনেক কিছু জানেন। আমি আমার একটা ছোট্ট জিজ্ঞাসা স্যার, ধরুন আফ্রিকায় সবচাইতে বেশি উৎপাদিত হয় দুধ, তাই তো? আমরা 1 নম্বর, লাতিন আমেরিকায় কলা, এখন তো ভারতবর্ষে 1 নম্বর। এখন আমি ভারতবর্ষের বাইরে বলছি। এবার আপনি আমাকে একটুখানি বলবেন যে এই লাতিন আমেরিকার কলা উৎপাদকরা আর আফ্রিকার দুধ উৎপাদকরা, তারা এই তথাকথিত এই যে এফডিআই বা এই ওয়ালমার্ট ইত্যাদিরা ওদের দেশে দোকান করবার আগে কলা এবং দুধের যা দাম পেত আর এখন কলা এবং দুধের যা দাম পায়, অনুপাতে কোনটা কম এবং কোনটা বেশি? এখন এটা তো মানে নিজের চোখে না দেখলে, নিজে বাস না করলে বলতে পারবো। এই মুহূর্তে তন্ময়দার বইতে এর উত্তর আছে, আমার এই নিয়ে কোনো সংশয় নেই। কিন্তু তন্ময়দা, একটা পরিষ্কার প্রশ্নের আমার উত্তর দিন। সেটা হচ্ছে যে ব্যাঙ্গালোরে একটা স্ট্রাকচার খারাপ, আমি ধরে নিচ্ছি খুব খারাপ। কলকাতায় বামফ্রন্ট আমলে সেই একই স্ট্রাকচার সুপ্রতিষ্ঠিত হয়েছে, সেটাও ধরে নিলাম খারাপ। কিন্তু দেশীয় খারাপটা হচ্ছে তত খারাপ নয়, আর ওয়ালমার্ট সেই একই স্ট্রাকচার এলে সে বেশি খারাপ। আমার বক্তব্য যে রিলায়েন্স ফ্রেশের আপনি একটা স্ট্রাকচার বললেন, সেটাকে 34 বছরের শেষের দিকে কোনোভাবে অপোজ করলেন না, তাদের আমন্ত্রণ জানিয়ে কলকাতায় ব্যবসা করতে দিলেন, করে এখন বলছেন যে ওয়ালমার্টটা বেশি খারাপ সেই একই স্ট্রাকচারের, যেহেতু বিদেশি নাম, আর এখানে দেশীয় পুঁজিপতিরা করলে সেই স্ট্রাকচার খারাপ নয়। আমি এই জায়গাটা দুটো পয়েন্ট আছে। আচ্ছা, আমি প্রশ্নটা ঠিক, পয়েন্টটা দুটো। একটা হচ্ছে যে আমরা বারবার এই কথা বলেছি যে আমরা সরকার চালাই, এই কথা ঠিক,
কিন্তু আমাদের দেশে যে কোনো রাজ্য সরকার চলে হচ্ছে আমাদের দেশীয় সংবিধান, দেশীয় নীতির উপর দাঁড়িয়ে। আমাদের নীতিগত বিরোধিতা তন্ময়দা, কিন্তু কোন বুদ্ধ ভট্টাচার্যের কাঁধে বন্দুক রেখে কোন কেন্দ্র সরকার বলেছে যে এই একই মডেলে পশ্চিমবঙ্গে ব্যবসা করতে হবে? এটা কি বলছে? না, কোশ্চেনটা হচ্ছে যে এইবার আমাদের দেশে এই ব্যবসাগুলো এস্টাবলিশ হলো। এবার এই ব্যবসাগুলো এস্টাবলিশ হলো, এই ব্যবসাগুলো আইন মোতাবেক এখানে ব্যবসা করবে। আমার তো ঠেকানোর কোনো আইন নেই, আমার আটকে রাখার কোনো আইন নেই। রাজ্য সরকারের 101টা আইন আছে, আমি ধারাও বলে যেতে পারি 101টা আইন আছে। নিজেরাই বিদেশি পুঁজির আপনি আমন্ত্রণ জানিয়েছেন পরে সপ্তম এবং ষষ্ঠ বামফ্রন্ট সরকার থেকে, আপনি তো বিদেশি পুঁজি এই ইনভেস্টমেন্ট আমন্ত্রণ জানিয়েছেন। মানে আমায় জিজ্ঞেস করলে বলবেন যে ঠিকই করেছেন, কিন্তু তা নয়। কিন্তু আজকে সেই যুক্তিটা কি করে উল্টে যাচ্ছে? দেশি পুঁজিরও বিরুদ্ধে ছিলেন, পরে বিদেশি পুঁজির বিরুদ্ধে আছেন, এখন একরকমের বিদেশি পুঁজির বিরুদ্ধে রয়েছেন, আগামীকাল অন্য কারোর বিরুদ্ধে থাকবেন। আমি বলি কি, বিক্ষুব্ধ রাশিতে জন্ম, এই জন্য এই সবসময় এই গন্ডগোল হচ্ছে। এখন আপনারা বিজেপি বন্ধ দেখেছে, ওই বন্ধের মধ্যে আপনারা ঢুকে পড়লেন। আপনার আজকের আলোচনায় সিঙ্গেল পয়েন্ট প্রোগ্রাম যে বিজেপি বন্ধ রেখেছে, বামপন্থীরা বন্ধ রেখেছে, এই তো সিঙ্গেল পয়েন্ট প্রোগ্রাম। ওদের বন্ধে কি করে ডাকলেন? বিজেপি আর সিপিএম কি করে একাত্তা হয়ে গেল সেটা একটু যদি বুঝেন। কিন্তু আমার মনে হয় মূল্যবৃদ্ধি ঘোষণা করেছেন সেই দিন থেকে আমরা সব জানি কি ব্যাপারটা হয়েছে, বা বিমানবাবু কবে বলেছেন, কি বলেছেন জানিয়ে দিই। আপনাদের বন্ধের দিনে ঠিক ওম প্রকাশ দা, আমাদের একটা সমস্যা আছে, আমাদের একটা হাই কমান্ড নেই। আমাদের কোনো সিদ্ধান্ত ঘোষণা করতে হলে পরে গণতান্ত্রিক পথে যেতে হয়। বামপন্থী দলগুলোর বামপন্থী দলগুলো বামফ্রন্টটাকে তো বামপন্থী দলগুলোকে আলোচনা করতে হয়, সেই আলোচনা করে ডাকতে হয়, তাতে একটু সময় যায়, এইটা ঠিক। থাকলে একটা সুবিধা যে একটা হাইকমান্ড বলে দিতে পারে 72 ঘন্টা, সেই হাইকমান্ড বলে দিতে পারে 12 ঘন্টা, সেই হাইকমান্ড বলে দিতে পারে এইটা করতে হবে, সেই হাইকমান্ড বলে দিতে পারে এটা করতে হবে না। হাইকমান্ডের অ্যাডভান্টেজটা আমাদের একটা জিনিস মানতেই হবে, আমাকে মানতেই হবে। ওম প্রকাশকে একটা জিনিস মানতেই হবে যে বন্ধ এতটাই খারাপ বস্তু যে দুটো পরপর বন্ধ, একটা আলাদা বিজেপির, একটা আলাদা বামপন্থীদের, তার থেকে দুটো একদিনে হওয়া অপেক্ষাই তো কম খারাপ। সেটা আমি একটাই কথা বলছি যে এদের মধ্যে যে যোগসূত্র 2008 সালে সিপিএম প্রভাবিত করে দিল বিজেপিকে, এবার বিজেপি প্রভাবিত করেছে সিপিএম। না, আমার শুধু একটাই সংশয় আছে যে সিপিএম এর ঠিকই তো, সেই সিপিএম সঙ্গে ছিল বলে 2008 না, 2008 পরে হেরে ভূত বলতে দেবে, 2008 পরে হেরে ভূত হয়ে গেছে। 100টা ভোট, 61টা সাংসদ নিয়ে সমর্থন প্রত্যাহার করেও কিছু হলো না, অবশ্য 19 জনেও যে কিছু হয় না সেটাও আবার সবাই বুঝতে পারে। সেটা যদি না বুঝতে পারেন তাহলে অসুবিধা পড়বে। 100টা ভোট হেরে যেতে পারি, কিন্তু 1 মিনিট সুমন, 100টা ভোট হেরে যেতে পারি, কিন্তু যেটা সেদিন মনমোহন সিং ঘোষণা করলেন সেইটা ফার্স্ট ইউপি এর প্রধানমন্ত্রী হিসেবে মনমোহন সিং করতে চেয়েছিলেন। 2006 সালে সেটা আলোচনা করেছিলেন, আমরা নীতিগত আপত্তি জানিয়েছিলাম, ওয়েবসাইট খুললে সেইটা এখনো পাওয়া যাবে। এবং 2004 থেকে 2008 এর মধ্যে এইটা মনমোহন সিং কার্যকর করতে পারেননি। আমরা ভারতবর্ষকে এগিয়ে দিতে চাইছি না, তাই জন্য আমাদেরকে মেডেল দেওয়া রেখেছিলাম তো। আপনারা চাইছেন যে আপনারা সংস্কারকে আটকে রেখেছিলেন বলে আপনাদেরকে মেডেল দেওয়া না, কিন্তু ওম প্রকাশ দা ওনাদের কি দেবেন সে পরে ঠিক করবে। ওম প্রকাশ দা ওনাদের অবস্থান বদল হয়েছে, সিপিএম এর একটা ফরওয়ার্ড ব্লকীকরণ হয়েছে। তার কারণ যে যুক্তিগুলো তন্ময়দা আজকে দিচ্ছেন সেই একই যুক্তি যখন ওনাদের সরকার ছিল এবং এই ধরনের ইনভেস্টমেন্ট ওয়েস্ট বেঙ্গলে আসতো, তখন তন্ময়দাদের যুক্তিটা একরকম ছিল। আজকে তন্ময়দার যুক্তিটা তখনকার ফরওয়ার্ড ব্লক মন্ত্রিসভার মধ্যে থেকে, বামফ্রন্টের মধ্যে থেকে এই যুক্তিগুলো দিত। ছেড়ে দিন ওনাকে। সুমন যে ফরওয়ার্ড ব্লককে এত ভালোভাবে মুখস্থ রেখেছে এটা আমি জানতাম না। একেবারে সুমনের কোয়ালিটি মুখস্থ রেখেছে এবং মিলে যাচ্ছে। আমি যত দেখছি তত মুগ্ধ হচ্ছি। আমি একটু এফডিআই থেকে সরে গিয়ে একটু ডিজেল প্রাইস আসতে চাই। এটাতে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট বলার ছিল আমার, সেটা হচ্ছে যে এই যে ডিজেল প্রাইস সরকার বাড়িয়ে দিলেন, এর ফলে এত মানে জটলা, এত বেশি তর্ক বিতর্ক সব হচ্ছে। একটা এক্সাম্পল আমি আনতে চাই কয়লা থেকে। এই জন্যে যে কয়লার দামটাও একসময় কিন্তু অ্যাডমিনিস্ট্রেট প্রাইসিং ছিল, মেকানিজম ছিল। সেটা 2000 সাল থেকে, জানুয়ারি 2000 সাল থেকে ওটাকে কমপ্লিটলি ডিরেগুলেট করে দেওয়া হলো।
যখন বিজেপি সরকার ছিল, এনডিএ সরকার ছিল না, 2000 আমি সেটা বলবো না, কারণ এটা 96 থেকে শুরু হয়েছিল, ইন্ডিপেন্ডেন্ট অফ 96 থেকে শুরু হয়েছিল, মানে ফেজেড ওয়েতে ডিরেগুলেট করে দেওয়া হলো এবং জানুয়ারি 2000 থেকে কমপ্লিটলি ডিরেগুলেটেড হয়ে গেল। এবং একমাত্র অথরিটি যে নাকি প্রাইস ডিটারমিন করতে পারে এটা হচ্ছে কোল ইন্ডিয়া বোর্ড, আর কারোর কোনো এবারে কোনো বক্তব্য চলে না। সেই সিচুয়েশনে দাঁড়িয়ে আপনি যদি 10 বছরের ইতিহাস দেখেন, 2000 থেকে 2010 এই পিরিয়ডটা, আমি 2011-তে একটা প্রাইস রিভিশন হয়েছিল, সেটার কনটেক্সটটা একটু ডিফারেন্ট। এই পিরিয়ডে প্রাইস রিভিশনটায় যদি সিএজিআর নেওয়া যায়, কম্পাউন্ড অ্যানুয়াল গ্রোথ রেট অফ প্রাইস ইনক্রিজ, সেটা কিন্তু ইনফ্লেশনের থেকে 1% কম। মানে কোল ইজ ওয়ান অফ দ্য ভেরি ফিউ কমোডিটিস যেটা ডিরেগুলেটেড রিজাইমে দাম বেড়েছে ইনফ্লেশনের থেকে কম, সো ইট হাজ নট অ্যাডেড টু ইনফ্লেশন। এটা অনেকে জানেন না। কাজে এটা যদি যাদের করার কথা আর কি তাদের হাতে ছেড়ে দেওয়া যায়, তারা যে সবসময় ভুল করবেন বা বেশি করে ফেলবেন এটা কিন্তু নয় ব্যাপারটা। এবং আজকে ডিরেগুলেশনের সত্ত্বেও আজকে কিন্তু পৃথিবীর দামের অর্ধেক দামে কোল ইন্ডিয়া কয়লা সরবরাহ করছে সারা দেশে, তাতে লস হচ্ছে না, ভালো প্রফিট হচ্ছে, আমাদের আইপিও ভালো হয়েছে, ওয়ার্ল্ড গ্লোবাল ইনভেস্টার্স আমাদের দায়িত্বে ছিলেন মনে আছে, গ্লোবাল ইনভেস্টার্স আমাদের এখানে ইনভেস্ট করেছে বড় রকমভাবে, তারাও দে আর ভেরি স্যাটিসফাইড। কাজেই অ্যাডমিনিস্ট্রেটেড প্রাইসিং মেকানিজমটা থাকারই কোনো মানে হয় না। ইট শুড বি কমপ্লিটলি ডিরেগুলেটেড, ইট শুড বি লেফট টু দি অয়েল মার্কেটিং কোম্পানিজ। ইয়েস, আমরা কতগুলো সিদ্ধান্ত নিয়েছিলাম, এটা ঠিক কথা, যে কেন এটা এরকম 1% কম হলো, তার একটা সিদ্ধান্ত নিয়েছিলাম যে ডিরেগুলেশনটা আমাকে বাঁচিয়ে রাখতে হবে, এটা যেন রিভার্স না হয়ে যায়। তার জন্য আমরা 2-3টে সিদ্ধান্ত এটা নিয়েছিলাম যে নর্মাল প্রাইস ইনক্রিজ যেটা ইনফ্লেশনের ইমপ্লিকেশন, সেটা আমি পাস অন করবো না, আই উইল নট পাস অন দ্যাট, আই মাস্ট বি এবল টু অ্যাবজর্ব থ্রু প্রোডাক্টিভিটি ইমপ্রুভমেন্টস। অ্যাবসলিউটলি, দ্যাট শুড বি দ্য স্পিরিট। আমরা বছরে 5-6% প্রোডাকশন গ্রোথ হতো, আমার ম্যান পাওয়ার রিডাকশন হয়েছে, কারণ আমার যতগুলো মানে ইউজলেস আন্ডারগ্রাউন্ড মাইন্স আস্তে আস্তে বন্ধ হয়েছে, সেই ম্যান পাওয়ারটা কমে এসছে, প্রোডাক্টিভিটি ইম্প্রুভমেন্ট 8-9% হয়েছে, দ্যাট ইজ গুড ইনাফ টু টেক কেয়ার অফ ইনফ্লেশনের ইমপ্লিকেশনস। কাজে প্রাইস আমি রিভিজিট করেছি যখন নাকি আমার ওয়েজ রিভিশন হয়েছে, আমার 5 লক্ষ লোকের ওয়েজ রিভিশন যখন হয়েছে 5 বছরে একবার, তখন আমাকে প্রাইসটা টাচ করতে হয়েছে। এইটা এত কম সংখ্যা, 4 থেকে 5 বার প্রাইস বেড়েছে 10 বছরে, এবং এটা বাড়ানোতে কোম্পানি প্রফিটেবিলিটি ইম্প্যাক্টেড হয়নি, কোম্পানি কন্টিনিউসলি আপট্রেন্ড মেনটেন করেছে। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আমরা সিএজিআর এর থেকে মানে ইনফ্লেশনের থেকে কম রাখতে পেরেছি দ্য সিএজিআর অফ প্রাইস ইনক্রিজ। এটা যে কোনো বড় কোম্পানিকে যদি আপনার ছেড়ে দেওয়া যায়, আমার মনে হয় সরকারের মধ্যে থাকার কোনো দরকার নেই, কোম্পানিগুলোকে। এই যে কঠিন এবং সাহসী সংস্কারটা আপনার আমলে হয়, তখনও তো এই রব উঠেছিল নিশ্চয়ই যে রাষ্ট্রায়ত্ত কারখানা এবং এই সেক্টরের বিলগ্নীকরণ ব্লা 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 বেঁচে দেওয়া হচ্ছে, সেই পার্টটাকে কি করে সামলানো? সেই পার্টটাকে সামলানো সব থেকে, হ্যাঁ ঠিকই, ট্রেড ইউনিয়ন নেতারা প্রচুর পক্ষে আর কি বলতে, সেটা যেটা হয়েছিল 1 নম্বর হচ্ছে যে খুব ভালো রকম ইন্টারভেনশন হয়েছিল ফ্রম দ্য গভর্নমেন্ট, মানে বিত্তমন্ত্রী আমাদের যিনি প্রণববাবু আর কি, প্রণববাবু পুরো ট্রেড ইউনিয়ন নেতাদের সবাইকে একসাথে মিট করেছিলেন, এবং করে যেটা আমরা পয়েন্টটা বলেছিলাম যে এটা ইজ অ্যাকচুয়ালি লিস্টিং। আমরা কোম্পানি ডিসএডমিনিস্ট্রেশন থেকেও 10% ডিসএডমিনিস্ট্রেশন করলে কিছু একটা গভর্নমেন্টের অথরিটি চলে যাচ্ছে না, কিন্তু লিস্টিংয়ের একটা হিউজ গভর্নেন্স অ্যাডভান্টেজ আছে। আমরা যে গভর্নেন্স অ্যাডভান্টেজটা সেটা আমরা আনতে চাইছি, এবং এর ফল যেটা হয়েছে সেটা হচ্ছে আজকে দেখুন এত গ্লোবাল ইনভেস্টর থাকার ফলে একটা চেকস অ্যান্ড ব্যালেন্স হয়ে আছে। আমরা মানে গভর্নমেন্ট ইচ্ছে করলে যা খুশি করতে পারবে না, কারণ তাহলে পরে একটা প্রশ্ন উঠবে। আবার অ্যাট দ্য সেম টাইম কোম্পানির প্রপার গভর্নেন্স এসছে, অডিট কমিটিজ এসছে, কোম্পানির 50% ডিরেক্টরস ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টরস এসছে, একদম কোম্পানি যেভাবে চলছে সেটা। আজকে যদি প্রধানমন্ত্রীর অফিস থেকে বলে যে তোমাকে ফুল সাপ্লাই এগ্রিমেন্ট করে 80% কয়লা দিতেই হবে, ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর মানছে না, না আমাদের কয়লাটা কোথায় কয়লা কাজে হচ্ছে না। কিন্তু এই চেকস অ্যান্ড ব্যালেন্সটা কিন্তু দরকার, এটা পার্ট অফ কর্পোরেট গভর্নেন্স, এই চেকস অ্যান্ড ব্যালেন্সটা দরকার। কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমার যে ভ্যালু অ্যাক্রিয়েশনটা কোল ইন্ডিয়া করতে পেরেছে, আজকে 40% অফ দি এনার্জি কোল ইন্ডিয়া সাপ্লাই করছে অ্যাট 50% অফ ওয়ার্ল্ড প্রাইসেস। এই যে 50, দ্যাট ইজ এ হিউজ বেনিফিট দ্যাট ইজ গোয়িং অন। এই বেনিফিট আমরা টের পাই না, কারণ হচ্ছে এটা আমরা অভ্যস্ত হয়ে গেছি। কিন্তু আজকে চিন্তা করুন সাউথ আফ্রিকা একই সময় কিন্তু শুরু হয়েছে, গ্রোথ নিয়েও যাই হয়েছে। আজকে সাউথ আফ্রিকা একই সময় কিন্তু শুরু হয়েছিল কোল মাইনিং, প্রায় একই সময়। সাউথ আফ্রিকা অন্য মডেলে গেছে, তারা ন্যাশনালাইজ করেনি, তারা বড় বড় কোম্পানিগুলোকে, পৃথিবীর বড় বড় কোম্পানিকে নিয়ে এসে করে দিয়েছে, মানে বিএসপি, বেলটন, রিও টিন্টো সবাই ওখানে গেছে। আজকের সিচুয়েশন হচ্ছে ওখানে যে এনটিপিসি আছে, যার নাম হচ্ছে এসকম, সে কিন্তু কয়লা পায় না, কারণ সব কয়লা এক্সপোর্ট হয়ে যায়। কারণ আপনি তো সেটা বাধা দিতে পারবেন না, আপনি নিয়ে এসছেন ইন্টারন্যাশনাল মাল্টিন্যাশনাল কোম্পানিজ, কয়লা সে প্রোডাকশন করছে, সে এক্সপোর্ট করতে পারে, দেশে বিক্রি করতে পারে, সেটা তার ইচ্ছে, সে ভালো দাম পাচ্ছে এক্সপোর্ট করে দিচ্ছে। দেশের কোম্পানি কিন্তু কয়লা পাচ্ছে না, ওরা আজকে মনে করছে যে ওদের মডেলটা ভুল ছিল, দে আর নাও রিয়েলাইজিং দিস।
এই চেকস এন্ড ব্যালেন্সেস গুলো থাকার মধ্যে প্রয়োজন। মাইনিং থেকে একবার রিটেলে ফিরবো সৈকত বাবুর কাছে, যে ইনফ্যাক্ট তন্ময়দার উদাহরণটা আমার এত ভালো লেগেছে যে ওই তথাকথিত কোট আনকোট পচা আঙুর ফেলে দেওয়ার গল্পটা, যে অ্যাজ আ কনজিউমার এই যে প্রতিযোগিতা, এটা কনজিউমার হিসেবে কতটা লাভ দেবে, একটা দামের দিক থেকে, আরেকটা হচ্ছে কোয়ালিটির দিক থেকে, যে কোট প্যান্ট পরা লোক পচা আঙুর বাঁচতে পারে, ধুতি শার্ট পরা লোক পচা আঙুর বাঁচতে পারে, কিন্তু কনজিউমারের দিক থেকে এই রিটেলে এফডিআই এলে কি ধরনের লাভ হয়? দেখুন, আমাকে একটা অপোজ করতে হবে, বারবার শব্দটাকে পচা আঙুর বলা হচ্ছে। আমি যখন বলেছিলাম তখন আমি বলেছিলাম হচ্ছে ওই লোকটা যেটাকে ডিফেক্টিভ মনে করবে সেটাকে সরিয়ে দেবে, ওই লোকটা যেটাকে ডিফেক্টিভ মনে করবে, ওদের কোয়ালিটি কন্ট্রোল, দাঁড়ান কথাটা শেষ করি, ওদের কোয়ালিটি কন্ট্রোল সিস্টেম যেটাকে ডিফেক্টিভ মনে করবে সেটাকে সরিয়ে দেবে। বলবার সাথে সাথে আরেকটা কথা বলেছিলাম, এই আঙুরটা বা এই আপেলটাও কৃষক উৎপাদন করেছে, সেটা উৎপাদনেরও একটা ব্যয় আছে নিশ্চয়ই, এবং এইটা যে ডিফেক্টিভ হচ্ছে, সেইটা ডিফেক্টিভ হচ্ছে কেন, তার কতগুলো কারণ আছে। জমিতে সারের ব্যবহার, বীজের ব্যবহার, কীটনাশকের ব্যবহার, এই সব পয়েন্টগুলোকে বাদ দিয়ে পচা আঙুর কোট প্যান্ট পরা লোক এইটুকুকে তুলে আনলে পরে হচ্ছে আমার গোটা বক্তব্যটাকে তরলীকৃত করা। আপনার বক্তব্যকে আমি আপনার বক্তব্যকে তরলীকৃত করব না, আমি এইটুকুন এনশিওর করতে পারি। আমি যেটুকুন বলার চেষ্টা করছি যে দেখুন, যে কোনো মার্কেটে একটা মার্কেটের নিয়ম নীতি অনুযায়ী চলে, এক্স্যাক্টলি, এবং সেই মার্কেটে দেখুন আমরা যখন আমাদের জিনিস বিশ্ববাজারে বিক্রি করতে যাই তখন কিন্তু আমাদের অনেক কনসাইনমেন্ট রিজেক্টেড হয়ে আছে, যেহেতু আমরা একটা কোয়ালিটি স্ট্যান্ডার্ড মেনটেন করতে পারি না, এবং সেই মাপদণ্ডটা সেই কোম্পানি এবং সেটা কোনো রাজনৈতিক দলের নয়। এই মাপদণ্ডটা কোথা থেকে আসছে? শুধু যে সেটা কি সার ব্যবহার করছি, কি কীটনাশক ব্যবহার করছি তাই নয়, তার থেকে যেটা রেসিডিউ ওই প্রোডাক্টটার মধ্যে পড়ে থাকবে সেটা কার্সিনোজেনিক কিনা, সেটা হচ্ছে মেন প্রবলেম। আমার হেলথ হ্যাজার্ড ক্রস করতে পারবে কিনা, আমার বাদাম কিনছি, বাদামের মধ্যে অ্যাফ্লাটক্সিন আছে কিনা, এই কার্সিনোমা হবে কিনা, সেই স্ট্যান্ডার্ডটা সেটা দেশ অনুযায়ী কিন্তু কমবে বাড়বে না, সেটা সব পৃথিবীর সমস্ত দেশে একই। আর একটা জিনিস সৈকত বাবু, দুটো জিনিস একদমই তাই থাকবে। আপনার নিশ্চয়ই এটা অবশ্যই আপনি এটা জানেন যে মনস্যান্টোকে তাদের বীজ ব্যবহারের জন্য আমাদের দেশেই আদালতের কাঠগড়ায় দাঁড়াতে নিশ্চয়ই বিটি বেগুনের অমৃত এবং বিটি বেগুন আমাদের দেশে টেকেনি ওই একটি কারণে, মানুষের যদি বর্জন করতে, আমরা একটা লিবারালাইজ সিস্টেমে, একটা গ্লোবালাইজ সিস্টেমে যেটা মানুষকে দিতে পারি, উপভোক্তাকে দিতে পারি, সেটা কেন দেব না, কেন আমরা সেটাকে আটকে দেব, সেখানেই আমার মৌলিক প্রশ্ন। এবং রেগুলেটর থাকবে, সে রেগুলেট করবে যে কোথায় আনফেয়ার ট্রেড প্র্যাকটিসেস হচ্ছে কিনা। আমি সৈকত বাবু দুটো জিনিসে আসবো। এক হচ্ছে যে সেই, আমি আবার তন্ময়দার উদাহরণে ফেরত যাব, এত ভালো লেগে তন্ময়দা আমি রেজিস্ট করতে পারছি না। এক হচ্ছে যে সেই কোট প্যান্ট পরা লোকটি তার নিজস্ব মানদণ্ডে, তার নিশ্চয়ই কোনো রাজনৈতিক কায়েমি স্বার্থ নেই যে দুটো আঙুরকে বাড়তি ফেলে দেওয়ার কথা, কারণ সেটা অর্থনৈতিক কায়েমি স্বার্থ তার আছে, যে অর্থনৈতিক যিনি ব্যবসা করছেন তিনি ব্যবসার মতন অবশ্যই। এইবারে এই যে যিনি ব্যবসা করতে এসছেন তিনি ব্যবসার মতো ব্যবসা করবেন, এই ব্যবসা করতে গিয়ে যদি ওয়ালমার্টকে বিশ্বের 23 নম্বর অর্থনীতি হতে হয়, তাহলে বিশ্বের 23 নম্বর অর্থনীতি ওয়ালমার্টকে করবার জন্য একটা রাজনৈতিক নীতি লাগে। আমি জানি তন্ময়দা সাম্রাজ্য সংস্কারটা একই সঙ্গে রাজনৈতিক না, আপনি ওয়ালমার্ট ট্রেসকোকে আসতে না দিয়ে কাকে প্রোটেক্ট করার, গরিব কৃষককে প্রোটেক্ট করার চেষ্টা করছেন না ফুড বাজার, বিগ বাজার, রিলায়েন্স ফ্রেশ, মোর, এদের প্রোটেক্ট করার চেষ্টা করছেন? সেটা বলুন। আমাদের যখন দেশীয় পুঁজিপতিদের হাতে রিটেল ট্রেডকে খুলে দেওয়া হয়েছিল তখন তো আপনারা কোনো আপত্তি জানাননি। আমি সেই জন্য বলেছি আমাদের আপত্তিটা 1990 সাল থেকে।
আমি বলেছিলাম কিন্তু আমাদের আপত্তি এই রাজ্যে ইনভেস্টমেন্ট করেছে, এই রাজ্যে মেট্রো ক্যাশ এন্ড ক্যারি, এই রাজ্যে মেট্রো ক্যাশ এন্ড ক্যারি বলছেন তো কেন হবে না এই রাজ্যে? এবং এই রাজ্য কি দেশের বাইরে না? তো তার জন্য তো রাজ্য সরকার অনুমতি লাগে। এবং ভ্যালু চেন হয়ে গেছে, মনমোহন সিং এর ভ্যালু চেন হয়ে গেছে দাদা। এই রাজ্যে কেন হবে না? এই রাজ্য তো দেশের বাইরে ঠিকই, না। কিন্তু মনমোহন সিং এর অনুমতি নিয়ে সরাসরি তো না, না, একদম বাইপাসে দুরকম কারখানা হচ্ছে করা না। যায় না। একদম দুরকম হচ্ছে না। ফরওয়ার্ড ব্লক থেকে কথাটার একরকম উত্তর ফরওয়ার্ড হচ্ছে ব্লক না বলে থেকে কথাটাকে দুরকম ব্যাখ্যা করা ফরওয়ার্ড হচ্ছে। ব্লক থেকে ওখানে টিকেটিং করা হয়েছে। আরে ফরওয়ার্ড ব্লক সিপিএম প্রার্থী, ফরওয়ার্ড ব্লকের দিকে তাকিয়ে, সিপিএম এর দিকে তাকিয়ে, কংগ্রেসের দিকে তাকিয়ে, বিজেপির দিকে তাকিয়ে না। যদি গরিব মানুষের কথা সত্যি ভাবেন তাহলে হরতাল করছেন না, তাহলে আপনারা স্ট্রাইক করছেন না, আপনারা অন্যভাবে করুন, আন্দোলন অন্যভাবে করুন, আপনারা স্ট্রাইক করছেন না, আবার হরতালে ঢুকে তাহলে আপনারা হরতাল করছেন না। ভারতবর্ষের কৃষি অর্থনীতি, ভারতবর্ষের কৃষি বাণিজ্য, তা হবে ভারতবর্ষের কৃষকের দিকে তাকিয়ে, ভারতবর্ষের মানুষের দিকে তাকিয়ে। নিশ্চয়ই ভারতবর্ষের কৃষি কংগ্রেসের সেই কম্পিউটার বন্ধ করা কেস, সেই কম্পিউটার বন্ধ করা কেস, আপনারা সেই কম্পিউটার বন্ধ করার কেস চলছে। এই কথাই আবার ডেফিনেটলি আবার কম্পিউটার অল আর রিলেটেড, তন্ময়দা অল আর রিলেটেড, মহা মুশকিল তো ডেফিনেটলি। এই কম্পিউটারকে আপনারা রাস্তায় দেননি দীর্ঘদিন, আপনারা সেদিন এখানে রাস্তায় মিছিল করেছেন, শুধু আন্দোলন করেছেন। আজকে তাহলে আপনি বলুন যে কম্পিউটার আসার দরকার ছিল কি নেই? রাস্তায় হাঁটার এই ব্যাংকে আপনি বেসরকারীকরণ করতে দেননি দীর্ঘদিন, আপনি ব্যাংক জাতীয়করণ করেছিলেন। আমি বলবো ওম প্রকাশ বাবুকে, আবার বলুন, যা যা বলার আছে বলুন। না দেখুন, তর্কের মানে আছে কোনো? না না শুনুন, এই তর্কের কোনো মানে এই আছে? তর্কের কি আছে? যে আপনি তো সরকারি ঘটনাটা বলছেন, যে সরকার- আপনারা তো কম্পিউটার থেকে আটকেছেন, সেটা সাধারণ মানুষ জানে। না না ঠিকই তো সমীরবাবু, আমি বলছি যে আজকের সরকার- আলোচ্য না, বিষয় ওইটা এটা ভুল হয়ে গেছে। না, 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 আজকে বললেন যে তো হয়তো সরকার- আরেকদিন এই না, না, জন্য যে সরকারি নীতি ঘোষণা করা হয় সেটা সময়ের উপর, যখন ব্যাংক ন্যাশনালাইজেশনের দরকার ছিল তখন ব্যাংক ন্যাশনালাইজেশন করা হয়েছে, এবং তার যখন মধ্যে কোল আমরা ন্যাশনালাইজেশন করার প্রয়োজন ছিল, কোল উপকৃত হয়েছিলাম। যখন বিলগ্নীকরণ করার প্রয়োজন হয়েছে তখন বিলগ্নীকরণ তখন 2888 কোটি টাকা লাভ তখন করা হয়েছে, আইওসি এবং কে তার থেকে বিলগ্নীকরণ বেনিফিট করতে হবে। এসেছে। আপনি সেটা একটা অংশ দেবেন। ভুলে আছেন, যখন বিরোধিতার প্রয়োজন হয়েছে তখনও বিরোধিতা করতে হবে। সরকারে থাকলে একটা স্ট্যান্ড, সরকারে না থাকলে আরেকটা মানে স্ট্যান্ড। লাভজনক রাষ্ট্রায়ত্ত সংস্থা, মানে এখন গ্লোবালাইজেশনের গ্লোবালাইজেশনের মানে মেনে আপনি গ্লোবালাইজেশন থেকে দূরে থাকতে পারেন না। আলাদা প্রশ্ন, মানে না, এটা পার্ট অফ গ্লোবালাইজেশন প্রসেস। ঠিকই তো, পার্ট অফ গ্লোবালাইজেশন প্রসেস। রাজ্যের সরকারের ক্ষমতা না থাকলে পার্ট অফ গ্লোবালাইজেশন থেকে দূরে থাকা যায়। লাভটাকেও হতে হবে বিদেশি, খালি ঘাম, শ্রম এবং আত্মহত্যাটাকে হতে হবে স্বদেশী। এইটা হবে দেশের জন্য ভালো। এই তো পশ্চিমবঙ্গে আমরা কৃষকের আত্মহত্যা দেখিনি, পশ্চিমবঙ্গে আমরা কৃষকের আত্মহত্যা দেখিনি। মুখ্যমন্ত্রী কিন্তু একজনের দেখেছিল। না না, কি আমরা 34 বছরে দেখিনি? আমরা 34 বছরে দেখিনি। আমরা বলছেন দেখছি মুখ্যমন্ত্রী কিন্তু একজনের দেখেছিল। মুখ্যমন্ত্রীর কথা বলছেন। কলকারখানার পর কৃষক ছেড়ে দিন, শ্রমিক বিপন্ন হয়েছে, কলকারখানার পর কলকারখানা বন্ধ হয়ে বাইরেও আসতে দেননি, দেশেগুলো তুলে দিয়েছেন। তন্ময়বাবু আপনি কিসের জন্য হয়েছে? পুরনো কলকারখানা আধুনিকীকরণের অভাবে বন্ধ হয়েছে। একটু দাঁড়ান। This is the point. পুরনো ধরনের কলকারখানা হবে না, নতুন ধরনের কলকারখানা হতে হবে। এবং সেই জন্য বক্রেশ্বরে তাপবিদ্যুৎ করেছিলাম, সেই জন্য হলদিয়ায় তাহলে কি আপনারা চান না খুচরো ব্যবসায় নতুন টেকনোলজি আসুক? সময় পেতে পারি। খুচরো ব্যবসায় আর ঠিক 1 মিনিট সময় আছে আমার। কে বলেছে চাই না? নতুন টেকনোলজি আসুক, আপনি কাউকে আর বলতে দেবেন না মনে হচ্ছে। আমি একদম চুপ না না, আপনি একদম চুপ করে থাকুন তাহলে, একটু কাইন্ডলি দয়া করে আপনি শুনুন। আপনি বলছেন আন্তর্জাতিকতাবাদের বড় প্রবক্তা আপনারা ছিলেন, আন্তর্জাতিকতাবাদের বড় প্রবক্তা আপনারা ছিলেন। সোভিয়েত ইউনিয়নকে দেখে ভারতবর্ষে কি মডেলে ডেভেলপমেন্ট হবে সেটার প্রবক্তা আপনারা ছিলেন। না না, জওহরলাল নেহরু মডেলে আজকে সোভিয়েত ইউনিয়নের বিদেশি সোমনাথ চ্যাটার্জিকে বিদেশে পাঠাননি, বিদেশ থেকে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট আজকে বিজেপিকে আপনারা সঙ্গে নিয়ে বন্ধ যাচ্ছে। আপনাদের দুজনকে আমি থামাতে বাধ্য হলাম, তার কারণ ঘড়ি আর পারমিট করছে না। ওম প্রকাশ দা, তন্ময় দা, শেষটা শান্তি 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 শান্তি। সময় নেই। একটা জিনিস দর্শকরা বুঝে গেছেন যে আমাদের দেশে
সেটা দেশের সংসদে হতে পারে, সংসদের বাইরে হতে পারে, রাজ্যের বিধানসভায় হতে পারে, বিধানসভার বাইরে হতে পারে, এমনকি এই এবিপি আনন্দের প্রতিপক্ষের মঞ্চে হতে পারে, সবসময় অর্থনীতির যুক্তি রাজনীতির গলাবাজিতে চাপা পড়ে যায়। এটা অন্তত এই বটম লাইনে এই অনুষ্ঠানের শেষে আমি আসতে পারতাম। অর্থনীতির যুক্তি বাস্তবতা, সেটা রাজনৈতিক যুক্তি রাজনৈতিক স্বার্থে চাপা পড়ে যায়। আপনি দেখতে পাচ্ছেন আমার গলাও চাপা পড়ে যাচ্ছে প্রায়। কিন্তু একটা কথা বলে রাখছি, আগামীকাল আর 24 ঘন্টাও সময় নেই। যে ডেডলাইন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দিষ্ট করে দিয়েছেন, সেটা 24 ঘন্টাও আর সময় নেই। সব খবর সবার আগে আপনাদের সামনে নিয়ে আসবো আমরাই। আপনাদের চোখ থাকুক এবিপি। প্রতিপক্ষ নিবেদন করছে কনকাস ম্যাক্স টিএমসি বার, আজ ও কাল সাপোর্ট চিরকাল, বেঙ্গল টাইলস, নিমতৌরি, পূর্ব মেদিনীপুর, দাঁত হাজা চুলকানি এক্সিমার অভ্যর্থ ওষুধ মনমোহন জাদুমলম, হোটেল সি কোস্ট, আ ডিভিশন অফ রাহুল গ্রুপ, কোনার্ক সিমেন্ট, খুশির বুনিয়াদ এবং এলিট পায় পায় আনন্দ।